পুরনো যারা অন্যায় করেছে, লুটপাট করেছে, গণহত্যা করেছে, মানে মানবতা বিরোধী অপরাধ করেছে, অবশ্যই বিচার হওয়া উচিত। এখানে ছাড় দেওয়ার ব্যাপার নাই। এবং সেটা কিংবা তাদেরকে ফিরে এনে সমস্যার সমাধান, এটা হবে না। এখানে সমস্যার সমাধানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তবে যে জিনিসটা দরকার, এটা আমি মনে করি যে এখানে একটা পলিটিক্যাল স্পেস দিতে হবে। যেমন ধরুন যে আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে, কঠোর বিচার করতে হবে, আমি এর পক্ষে। এবং চাইও এটাকে বিচারটা যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গলজনক। কিন্তু তার বাইরে এই সে হাজার হাজার কর্মী আছে, প্রত্যেকটা গ্রামগঞ্জে কর্মীরা আছে, তাদের পলিটিক্যাল রাইটসের বিষয়, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, সামাজিক আকাঙ্ক্ষা এবং তাদের মানবিক মর্যাদার বিষয়গুলোকে সমুন্নত রাখা। কিন্তু সেই জায়গায় তারা যখন মিছিল করবে রাস্তায়, বা তারা যখন শেখ হাসিনার সাথে পতিত শেখ হাসিনার সাথে যখন তারা যোগাযোগ করবে, সেটাও তো জনগণ মানবে না। কে কার সঙ্গে যোগাযোগ করবে সেটা তো আর একটা বিষয়। বিষয়টা হচ্ছে জনগণ কি মানবে তা না, গভর্নমেন্টের ওইটা কি। একটা প্রশ্নটা হচ্ছে যে তাহলে হ্যাঁ সেখানে তার শেখ হাসিনার মুক্তির বিষয়টা, সে কিংবা শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ, সেইটা একটা ইস্যু। কিন্তু ধরুন সে রাস্তায় নামতে পারবে না, তাকে পলিটিক্যাল তার রাইটসটাকে কাটেল করে কিংবা আপনি এটা কতদিন রাখতে পারবেন, এটা বাস্তবে সম্ভব কিনা। এবং সেই জায়গায় একটা রিকনসিলেশনের ব্যাপারটা বারবার এসছে। স্বাধীনতার পরেও এই প্রশ্নটা এসছিল, তো এখনও আবার নতুন করে এসছে যে হাজার হাজার কর্মীদেরকে, একটা দলের লাখ লাখ সমর্থকদেরকে দূরে রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন কিনা। যেমন ধরুন যে শেখ হাসিনা শাসনামলের সবচেয়ে বড় অপরাধ শেখ হাসিনা করেছে, 3টা নির্বাচনকে কৌশলে বিএনপি সহ অন্য দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখেছে। এটা একটা রাজনৈতিক অপরাধ ছিল এবং তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, বিভিন্ন রকম ছলে বলে কৌশলে এগুলোকে রাখা হয়েছে। তো আজকে আপনি একে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখবেন কিনা, কোন পথে কিভাবে এটা করবেন সেটা অন্য জিনিস। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সময় তিনি বলেছিলেন সরকার পতনের পরে কোনো দলকে আমরা নিষিদ্ধ করার পক্ষে না, উনি বলেছিলেন। এবং রাজনীতি দল নিষিদ্ধ হবে কি না সেটা জনগণের বিষয়, জনগণের। কিন্তু প্রশাসনিক অর্ডার দিয়ে আপনি রাখবেন, তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত। এখন বিষয়টা হচ্ছে যে জনগণকেই সিদ্ধান্ত নিতে হয়। তো রাজনৈতিক দলগুলোকেও তাদেরকে রাজনীতিগতভাবে পরাস্ত করতে হয়, তা না হলে তো সেটা জনগণের কাছে সেটা গ্রহণযোগ্য হয় না। যেমন ধরুন 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সেই সময় পাকিস্তানপন্থীদের এক ধরনের পরাজয় ঘটেছিল, মুসলিম লীগের পরাজয় ঘটেছিল। কিন্তু 54 নির্বাচনের মধ্যে দিয়ে তাদের জনগণ ম্যান্ডেট লাভ করে, বিরোধী পক্ষ তারা জনগণের ম্যান্ডেট লাভ করে। 69-এও পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছিল, মাঠে ছিল, আইব এর পতন ঘটল। কিন্তু রাজনীতিগতভাবে 70-এর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে পরাজিত হয়। তো এই পরাজয়টা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। ঠিক তেমনই করে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরাজয়টা ঘটেছে, তো সেই পরাজয়টা নির্বাচনের মধ্যে জনগণের কাছ থেকে ম্যান্ডেট দরকার। সব ব্যাপারে জনগণের ম্যান্ডেট ছাড়া এটা অগ্রসর হওয়া যায় না। এখন সেই ম্যান্ডেটটা কোন পদ্ধতিতে করবেন, যেমন ধরুন আমি একটু বলি যে শেখ মুজিবুর রহমান, তাকে আপনি জাতির পিতা বলুন নাই বলুন, তাকে বঙ্গবন্ধু বলুন বা নাই বলুন, কিচ্ছু আসে যায় না। কিন্তু শেখ মুজিবুর রহমান তো আমাদের মুক্তিযুদ্ধের একজন প্রধান নায়ক ছিলেন। তো শেখ মুজিবুর রহমানের নামকে শেখ হাসিনা অপব্যবহার করেছে এবং শেখ মুজিবের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, অর্থাৎ সেটাকে দলীয় স্বার্থে, হীন স্বার্থে ব্যবহার করেছেন শেখ হাসিনা, এতে কোনো সন্দেহ নেই, যে কারণে মানুষের একটা ক্ষোভও তৈরি হয়েছে। কিন্তু তারপরেও 32 নম্বরে একজন রিক্সাওয়ালা, লুঙ্গি পরা একজন রিক্সাওয়ালা যখন গেলেন যে শ্রদ্ধা জানাবেন, তো তখন দেখা গেল যে একদল লোক তাকে রেসিস্ট করছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, শুধু দেখলোই না, পুলিশ ওই লোকটাকে, ওই রিক্সাওয়ালাকেই তুলে নিয়ে আসলো এবং এমনই করে যারা ফুল দিতে গেল তুলে নিয়ে আসলো। তাহলে এইটা কি মেসেজ গেল? এই মেসেজটা হচ্ছে মানুষের যে রাইটস, ওই রিক্সাওয়ালা, ওই সাধারণ একজন নারী
যিনি ওখানে চিৎকার করছেন, তার যে পলিটিক্যাল রাইট, সে তো কোনো দলের ব্যাপার না। এবং ঠিক আছে, আমি যদি যুক্তির খাতিরে ধরি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কারো শ্রদ্ধা জানানো এটা কোনো পলিটিক্যাল অ্যাকশন না। এটা মানুষ তাকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানায়, কেউ তার স্বজনের জন্য কিংবা প্রিয়জন কিংবা নেতার উদ্দেশ্যে কেউ মিলাদ পড়ে, কেউ দোয়া করে, কেউ বা ফুল দেয়, কেউ বা মাজার জিয়ারত করে, বিভিন্ন রকম বিভিন্নভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাই এই শ্রদ্ধা নিবেদনের জায়গাগুলোকে, স্পেসগুলোকে যদি আপনি না দেন, তো তাহলে কী হবে? যেমন ধরুন যে নির্বাচন, এই অংশগ্রহণের ব্যাপারটা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল মানলাম, কিন্তু আওয়ামী লীগের লোকেরা দলীয়ভাবে নির্বাচনে তো অংশগ্রহণের সুযোগ দিতেই পারতেন। স্বতন্ত্র যারা করার তারা তো স্বতন্ত্র নির্বাচন করেছে। না, করে নাই, সেইভাবে করে নাই, সেই সাহস কিংবা সেই বাস্তবতা সেখানে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমরা ওই সময়, তখন তো আর তারেক রহমানের সরকার ক্ষমতায় ছিল না, না, আমি তারেক রহমানকে দায়ী করছি না, আমি দেশের বাস্তবতা বলছি। অন্তর্বর্তী সরকার অনেক ভুল করেছে। অন্তর্বর্তী সরকারের যদি বলেন যে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, মবকে উস্কে দিয়েছে, এবং অন্তর্বর্তী সরকার তার ক্ষমতায় থাকার মধ্য দিয়ে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের ব্যাপারেও তালবাহানা করেছে, 5 বছর জনগণ তাদের চায়, এগুলো করেছে, সেটা অন্তর্বর্তী সরকার জবাবদিহি করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আবার অন্তর্বর্তী সরকার যা যা জবাবদিহি কিভাবে করবে? তারা তো চলেই গেছে, চলে যায় না, কেউ দেশ ছেড়ে চলে যায় না। শেখ হাসিনা চলে গেছে, তাকে জবাবদিহি করতে হবে না তার অপকর্মের জন্য? তাকে আদালতেই হচ্ছে না? অতএব জবাবদিহির ঊর্ধ্বে কেউ নয়। আপনি যেটা বলছিলেন যে সরকার ক্ষমতায় নেয়, মন্ত্রী নেই, কিংবা সরকারের সেই রেজিম চেঞ্জ হয়েছে, এর মানে জবাবদিহি তার চলে যায়নি, তাকে জবাবদিহি অবশ্যই হতে হবে। অতএব অন্তর্বর্তী সরকারকে এটা করতে হবে। যেমন ধরুন মার্কিনের সঙ্গে চুক্তি করেছে, বাণিজ্যিক যে চুক্তি হয়েছে, যে চুক্তির জন্য বাংলাদেশের বার্গেন পাওয়ার, কোত্থেকে পণ্য কিনতে হবে, কোন দামে কিনতে হবে, এগুলা এই বার্গেন চয়েসটা তারা করতে পারছে না। এর জন্য অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে অন্তর্বর্তী সরকারের এটাকে এই গভর্নমেন্ট ইন্ডোর্স করেছে, তো তাকেও এর দায়িত্ব নিতে হবে।